তো আমরা স্বরের ধারা পড়েছিলাম। স্বরের ধারাকে ৫ ভাগে ভাগ করা হয়। যেমন উদাত্ত স্বর, স্বরিত স্বর, অনুদাত্ত স্বর, কম্পিত স্বর, ফিসফিস স্বর। এগুলি আমি গত ক্লাসে করেছি। আজকে আমি অল্প অল্প করে এটি বলে যাব। উদাত্ত স্বর কাকে বলে? উদাত্ত স্বর হলো তারাতে অবস্থিত। উদারা মুদারা তারা যে বিষয়টি রয়েছে, উদাত্ত স্বর তারাতে অবস্থিত। ক্রমান্বয়ে স্বরের উচ্চতর স্থানই ক্রমান্বয়ে স্বরের উচ্চতর স্থানই উদাত্ত স্বর। স্বরিত স্বর কাকে বলে? স্বরিত স্বর হলো মধ্যম প্রকৃতির স্বর। এর চলমানতা হলো মুদারায়। হ্যাঁ, স্বাভাবিক কথাবার্তা সাধারণত আমরা এই যে স্বাভাবিকভাবে কথা বলছি, এই যে আমি এখন যে কথা বলছি, এই কথাটি বলছি কোথা থেকে? মুদারা থেকে, স্বরিত স্বর থেকে বলছি। তাহলে উদাত্ত স্বর গেল আর স্বরিত স্বর। এবার হলো অনুদাত্ত স্বর। অনুদাত্ত স্বর হলো উদারাতে অবস্থিত স্বরের সর্বনিম্ন সর্বনিম্ন যে স্তর, স্বরের যে সর্বনিম্ন যে স্তরটি, এটিকে বলা হয় মানে স্বাভাবিক যে কথা আমাদের, স্বাভাবিক কথার চেয়েও যে খাদে নিচে নেমে যে স্বর, তাকে বলা হয় অনুদাত্ত স্বর। এরপরে কি ছিল? ৫ ভাগে তো ৩ টি বললাম। চতুর্থ হলো কম্পিত স্বর। কম্পিত স্বর কাকে বলে? যেমন স্বর যখন কম্পিতভাবে বেরিয়ে আসে তখন আমাদের কণ্ঠস্বর যখন যে স্বর বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় কম কম্পিত স্বর। এবং এই স্বরের উদ্ভব হয় হলো আম এই স্বরের সৃষ্টি যেটা সাধারণত উম যেটি আমরা উত্তেজনা বা আবেগ আ এ ধরনের প্রকাশ যখন আমরা করি, তখন এই কম্পিত স্বরের সৃষ্টি হয়। এরপরে ছিল কি? ফিসফিস স্বর। ফিসফিস স্বর কোনটা? গোপন কথা। চুপি, চুপি যখন আমরা কথা বলি, আ তখন আ অস্পষ্টভাবে ফিসফিসটা মানে হলো একটু অস্পষ্ট, একটু আস্তে, আস্তে। তো চুপি, চুপি কথা বলার সময়, গোপন কথা বলার সময় আমরা ফিসফিস করে যে শব্দটি যে স্বরের ব্যবহার করি, অস্পষ্ট ব্যবহার করি, এটিকে বলা হয় ফিসফিস স্বর। এ জাতীয় স্বর যখন স্বরতন্ত্রীতে অ্যাম উচ্চারিত হয়, তখন স্বরের মাঝখানে স্বরতন্ত্রীতে বেশ কিছু জায়গা ফাঁকার দরকার হয়। তাহলে আমরা ৫ টি স্বরের ধারাকে ৫ ভাগে ভাগ করা হয়। কি, কি? উদাত্ত স্বর, স্বরিত স্বর, অনুদাত্ত স্বর, কম্পিত স্বর এবং ফিসফিস স্বর। এটি আমরা আগের ক্লাসেও করেছিলাম। আমি একটু মনে করিয়ে দিলাম। উম এখন আমরা পড়ব স্বর স্থাপন। স্বর স্থাপন এবং স্বরের যে আরাম। স্বর স্থাপনের জন্য আমাদের ইচ্ছাশক্তি এবং আবেগের প্রয়োজন। মানুষের ইচ্ছা অনুযায়ী মানুষের ইচ্ছা অনুযায়ী দেহের বিভিন্ন সম্পর্কিত অংশ স্বতঃস্ফূর্তভাবে স্বর সৃষ্টিতে সাহায্য করে। যেমন আমি যদি ইচ্ছে করি যে আমি এখন রাগ করে কথা বলব, তাহলে আমার ইচ্ছের উপরে আমার রাগের কণ্ঠস্বর আসবে। আমি যদি ইচ্ছে করি আমি এখন কম্পিত স্বরে কথা বলব, আমার ইচ্ছের উপরে কম্পিত স্বরটা বেরিয়ে আসবে। আমি যদি ইচ্ছে করি আমি খুব মোলায়েম স্বরে, নিচু স্বরে কথা বলব। ফিসফিস স্বর। তাহলে তখন ফিসফিস করে স্বর আসবে। তাহলে স্বরের যে স্থাপন, স্বরের স্থাপন এবং স্বরের যে আরম্ভ, এটা নির্ভর করে কিসের উপরে? মানুষের ইচ্ছাশক্তির উপরে। তাহলে আমাদের ইচ্ছাশক্তিগুলো আমাদের স্বরকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ? তাহলে কি হলো? আমাদের স্বরের স্থাপনটা আমাদের ইচ্ছাশক্তির উপরে নির্ভরশীল। আমাদের ইচ্ছে হবে, আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের স্বর কাজ করবে। তারপরে আসুক আমাদের মেজাজ অনুযায়ী স্বর নির্বাচন। কারণ প্রতিটি শব্দেরই একটি আ আ থাকে ধ্বনি সুষমা। প্রত্যেকটি শব্দের একটি ধ্বনি সুষমা থাকে। আ অন্যদিকে থাকে এটার অর্থ মিনিংফুল। এটা প্রত্যেকটি ধ্বনির
একটি প্রত্যেকটি শব্দের একটি ধ্বনি সুষমা থাকে, মানে এটি একটি সৌন্দর্য থাকে। তারপরে থাকে একটি অর্থ। ধ্বনির বিষয়টি উপেক্ষা করলে আবৃত্তির শ্রুতি মাধুর্য যেটা, সেটা খণ্ডিত হয়ে যায়। অন্যদিকে কবিতার অর্থকে উপেক্ষা করলে কি হয়? আবৃত্তিটি শ্রোতার কাছে সঠিকভাবে পৌঁছে না। আর মেজাজ, মেজাজের সাথে মানুষের স্বরভঙ্গির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই কি করতে হয়? আমরা যখন আবৃত্তি করি কিংবা উপস্থাপনা করি, আমাদেরকে যথেষ্ট সচেতন এবং সজাগ থাকতে হয় এই কারণে যে মেজাজ আমাদের ভাব, আবেগ এবং কবিতার রস এগুলি প্রকাশের জন্য বড় উপাদান। আমাদের মেজাজকে, কোন মেজাজে আমাদের কবিতাটি পড়া হবে, কোন মেজাজে আমাকে উপস্থাপনা করতে হবে, এটির উপরে নির্ভর করে কিন্তু আমাদের স্বরধ্বনি, স্বর বেরিয়ে আসবে। স্বরের আ অনুকরণ বা আ স্বরের অনুকরণ একটি রয়েছে। যেমন আমাদের বাক প্রত্যঙ্গ থেকে উচ্চারিত স্বরকে ইচ্ছাশক্তি দিয়ে বিভিন্ন স্বরে স্থানে নিয়ে তাকে উম অ্যা রোহি তাকে আমরা শক্তিশালী করি এবং এই শক্তিশালী করাকে স্বরের অনুরণন বলা হয়। আবার বলি, বাক প্রত্যঙ্গ থেকে উচ্চারিত স্বরকে ইচ্ছাশক্তি দিয়ে বিভিন্ন স্বরের স্থানে নিয়ে যায়, নিয়ে যাওয়াকে নিয়ে নিয়ে যেতে যে পারে সেই স্বরের স্থান নিয়ে যেতে হবে বা নিয়ে যেতে যে সক্ষম হবে তার স্বরের জায়গাটি এবং স্বরের অনুরণনের যে জায়গাটি সেটি শক্তিশালী হবে। স্বর সৃষ্টিতে অনুরণন যেমন স্বরতন্ত্রী ছাড়া সম্ভব না। স্বরতন্ত্রী ছাড়া অন্যত্র অনুকম্পন আ জাগানো সম্ভব না। তেমনি স্বরের গুণগত পরিবর্তন ঘটিয়েও তাতে ভাব প্রকাশ করা যায়। সেখানে স্বরের গুণগত পরিবর্তন ঘটিয়ে সেখানে ভাবের পরিবর্তন করা যায়। তো আমরা মেজাজ অনুযায়ী স্বর নির্বাচন, স্বরের অনুরণন এই দুটি জানলাম। স্বরের স্থাপন এবং স্বরারম্ভ এটিও জানলাম। এরপরে আমরা যাব স্বরের স্কেল যেটা আমরা হ্যাঁ? আ আমরা যারা হারমোনিয়ামের বিষয়টি জানি, যারা গানের সঙ্গে আছি, আ তো তারা উম আমরা তারা জানি আমরা যে ৩ টি স্কেল রয়েছে হারমোনিয়ামে। উদারা, উদারা অর্থ হলো খাদ বা নিচের দিকে। নিম্ন নিম্ন স্কেল যেটা নিচের স্বর, নিচু স্বর সবচেয়ে এটিকে বলা হয় উদারা। মুদারা অর্থ হলো মধ্য স্কেল যেটা মধ্যম বা সপ্তক স্কেল বলে, মধ্য সপ্তক। তারা অর্থ চড়া, একদম হাই স্কেল যেটা সেটাকে বলা হয় তারা। আ উদারার দ্বিগুণ চড়া হলো মুদারা, মুদারার দ্বিগুণ হলো চড়া। মনে রাখার জন্য আ এটি সহজ। হুম? আ আমরা বলছিলাম যে উদারা, মুদারা, তারা আমাদের স্বরের আ যে স্কেল, হারমোনিয়ামের স্কেল অনুযায়ী আ স্বরের স্কেল। স্বর মূলত আ ৩ টি স্বরগুলো ক্রমান্বয়ে যেমন সারেগামা পাধা নিসা রূপে অবস্থিত যে সংগীতের যে ভাষা, সেই ভাষায় মূলত আ সে ভাষার সারেগামা, সারেগামা পাধা নি সা সপ্তক বলা হয় এটাকে। সেই সপ্তকের অনুযায়ী আমাদের কথারও স্বরেরও স্কেল আ হারমোনিয়ামের স্কেল অনুযায়ী ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ? সপ্তক ৩ টি হলো উদারা, মদারা, তারা। উদারা মানে হলো কি? খাদ বা নিম্ন সপ্তক। হ্যাঁ? আর মদারা হলো মধ্যম,
মোদারা অর্থ হলো মধ্যম সপ্তক। আর তারা মানে চড়া সপ্তক। উদারা থেকে আমাদের মনে রাখতে হবে এই ৩ টি স্কেলের যে ব্যবধান, উদারার থেকে মুদারা হলো ২ গুণ বেশি, ২ গুণ চড়া। উদারার থেকে যখন আমরা মুদারায় যাব, উদারার যে স্বর সেখান থেকে ২ গুণ চড়া গুণ হবে মুদারা। মুদারার থেকে ২ গুণ চড়া হবে তারা। তার মানে আমরা একটি স্কেল থেকে আরেকটি স্কেলে যখন যাব তখন ২ গুণ চড়া হবে সেটা। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা এখন? কেউ একটু জানালে ভালো হতো। আ তো আমরা আ আছি বতে বাংলা, ভতে ভালোবাসি টিভি-19 আয়োজিত শুদ্ধ বাংলা শেখার আসরে ৮ম পর্বে আজ আছি আমরা এবং অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছে শাপলা সিটি লিমিটেড। আপনারা যারা আমাকে শুনছেন আ বা যারা যুক্ত হয়েছেন বা হবেন সবার জন্য অনেক, অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনার যদি কোন রকম কোন প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। তো আমরা স্বরের স্কেল নিয়ে কথা বলছি এবং স্বরের যে আ ধারা সেটি নিয়ে কথা বলছি এখন। আ আমরা স্বরের ধারা ৫ প্রকার এটি এবং সেই ৫ প্রকার কি, কি আমি এটি বলেছি। এখন আমি স্বরের আ যে স্কেল ৩ টি এটি বললাম। এরপর আমরা আ শ্রুতি শ্রুতির কথাটি আমি গত ক্লাসেও বলেছিলাম যে, বিভিন্ন স্বরের মধ্যবর্তী যে পার্থক্য নির্দেশ করা হয় সেটি মূলত শ্রুতি। স্বরের মধ্যবর্তী পার্থক্য নির্দেশ করা হয় শ্রুতি দিয়ে মূলত। একটি স্বর থেকে যখন অন্য স্বরে যেতে হয়, মাঝখানে সূক্ষ্ম স্বর কানে আসে। একটি স্বর থেকে যখন আমরা আরেকটি স্বরে যাব, তখন এই যে যাওয়া আসা এর মাঝখানে সূক্ষ্ম একটি স্বর কাজ করে। হ্যাঁ? কানে আসে। এরা কিন্তু প্রতিটি এই যে সূক্ষ্ম স্বর যে কানে আসে, এটি মূলত শ্রুতি। এরপরে আমরা আসি স্বরের ভঙ্গি। স্বরের ভঙ্গি সেটি হলো এক স্বর থেকে অন্য স্বরে যাওয়া এবং আসার নাম স্বরভঙ্গি। স্বরভঙ্গি কাকে বলে? এক স্বর থেকে অন্য স্বরে যাওয়া এবং আবার আসা। এটির নাম হলো স্বরভঙ্গি। এই যাওয়া আসাতে কণ্ঠস্বরে স্বরবৈচিত্র্য সৃষ্টি হয়। এই যে আমরা কণ্ঠস্বর এক স্বর থেকে আরেক স্বরে যাই, এই যাওয়া এবং আসা এর মাঝখানে যে কণ্ঠস্বর, এখানে একটি স্বরের বৈচিত্র্য সৃষ্টি হয়। উচ্চারণ রীতির ভিন্নতায় জন্য একটি ভাষা একটি নিজস্ব সুর লাভ করে। উচ্চারণের ভিন্নতার জন্য প্রতিটি ভাষা একটি সুর লাভ করে। একেকটি কবিতা আমরা যদি কবিতার উদাহরণ টেনেই আমরা বারবার কথা বলছি, সেটি হলো একেকটি কবিতার আ আবৃত্তি অর্থভেদে এবং রসভেদে ভিন্নতা দাবি করে এবং ওই ভিন্নতা প্রকাশের জন্য সঠিক স্বরভঙ্গি প্রয়োগ না করতে পারলে পাঠ বা আবৃত্তি বা কথা রসোত্তীর্ণ করা বা মানুষের হৃদয়ের ভিতরে আ ঢুকিয়ে দেওয়া সম্ভব না। এরপরে আসি আমরা গতি। গতি আ গতির নির্দিষ্ট পরিমাপের এককগুলোর মূলত দ্রুততা এবং মন্থরতাকে বলে। বাচনিক শিল্পী আবৃত্তির যে গতি, বাচনিক শিল্পী বা আবৃত্তি শিল্পী তাকে কিন্তু আবৃত্তির সময় গতির দিকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ? গতি সম্পর্কে সচেতন থাকতে হয়। গতির একটি নির্দিষ্ট একটি পরিমাপ আছে। আপনি যে লাইনটার কথা বললেন, আপনি একটি লাইন পড়লেন। সেখানে আপনি কোন কথাটায়, কোন শব্দে কতটুকুন গতি, কোন লাইনে কোন গতিতে পড়বেন, সেটিও কিন্তু আপনাকে সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। হুম? কেউ আপনি যদি জানতে চান গতি মূলত কি বা কবিতা কি ধরনের গতিময়তা দাবি করে? আবৃত্তির নির্ধারিত গতির নির্ণয় এবং অর্থ অনুযায়ী
গতি নির্ধারণ করা হয় এবং কণ্ঠের ছন্দময়তাই আ দর্শকদের আ যে ভেতরে যে একটি ঐন্দ্রজালিক সৃষ্টি করে শিল্পী নিজে, ব্যক্তি নিজে, সেটি মূলত গতি। গতির আলাদা এখানে সংজ্ঞা নেই। এখানে গতি শিল্পী গতির সৃষ্টি করবেন তার প্রকাশভঙ্গির মাধ্যমে। সে যেটা পড়বেন, যা উপস্থাপনা করবেন, তার মাধ্যমে শিল্পী নিজে গতি সৃষ্টি করবে। এরপরে আসি আমরা আ আমাদের আ শ্বাস-নিঃশ্বাস প্রক্রিয়া। আমরা শ্বাস-নিঃশ্বাস প্রক্রিয়া নিয়ে কথা বলব। আ তো তার আগে আমি আবার একটু পেছনে যেতে চাই। সেটি হলো আপনাদের উচ্চারণের জন্য আমি কিছু আ দিয়েছিলাম যে এই বিষয়গুলি যদি আমরা বারবার যেমন আমাদের পামলিং হয়, আমাদের তোতলানো অভ্যাস যাদের আছে, অনেকের আছে। আমরা তোতলা না। বাট আমরা যখন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে যাই বা কখনো কথা বলতে যাই, তখন আমাদের অটোমেটিক অ্যা একটি তোতলানো ভাব চলে আসে। এটা যে কারো যেকোনো সময় হতে পারে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কিছু জিনিস যদি আমরা যে বিষয়গুলি যে আ ধ্বনিগুলি আমাদের বেশি করে হামলিং হয়, সেটি আমাদের বেঁধে যায় বেশি মহাপ্রাণ ধ্বনিতে। অল্প প্রাণ ধ্বনিতে আমাদের হামলিং হয় না সাধারণত বাংলায়। যেমন অল্প প্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মনে না থাকলে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। যে ধ্বনি উচ্চারণে সময় অল্প লাগে এবং শ্বাসনালী বা কণ্ঠনালীতে চাপ প্রয়োগ করতে হয় না, সেটাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। যে ধ্বনি যে ধ্বনি উচ্চারণে সময় একটু দীর্ঘ সময় লাগে এবং কণ্ঠে চাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন অল্প প্রাণ ধ্বনি ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। মহাপ্রাণ ধ্বনি খ, ছ, ঠ, থ, ভ। এই ক্লাসগুলি করিয়েছি আগে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো আমি যে কয়েকটি আজকে আবার দিয়ে দিব যেগুলি আপনারা উচ্চারণ করলে আ বাসায় প্র্যাকটিস করলে আপনাদের আ মুখের জড়তা কেটে যাবে, উচ্চারণের জড়তা কেটে যাবে। আপনারা আ বাসায় যেটি আ মুখের যে জড়তা, মুখের যে ব্যায়ামের জন্য যেটা এ যেটি প্র্যাকটিস করবেন সেটি হলো অ, আ, ই, উ, এ, ও, অ্যা, অ্যা, ও, এ, উ, ই, আ, অ। প্রতিটি উচ্চারণে মুখের আমি যেভাবে করছি ঠিক এভাবে করতে হবে এবং এটি আপনারা অনেকবার করে করবেন এবং ১ম এ ধীর লয়ে করে তারপর মধ্যম লয়, তারপর দ্রুত লয়ে। অ, আ, ই, উ, এ, ও, অ্যা। আবার রিভার্স উল্টা। অ্যা, ও, এ, উ, ই, আ, অ। এটা আমরা অনেকবার করে করব। এবং এবং বেশ কয়েকবার করব এবং আপনি অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণ ধ্বনি ওগুলিও পাশাপাশি আপনি আ ধীর লয়, দ্রুত লয়, মধ্যম লয় উচ্চারণ করবেন। তারপর আপনি উচ্চারণ করবেন, আপনি যেটা করবেন, আমি আগে আপনাদেরকে বলেছিলাম, কয়েকটি দিয়েছিলাম খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যান, ঘ্যান। অ্যা এটি আপনি খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যান, ঘ্যান। এটা আপনি ৫ বার আ আপনি ১ম ধীর লয়ে পড়বেন। খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যাট, ঘ্যাট। এরপর আপনি মধ্যম লয়ে পড়বেন। খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যান, ঘ্যান। এরপর দ্রুত লয়। খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যান, ঘ্যান। খক, খক, খ্যাক, খ্যাক, ঘট, ঘট, ঘ্যান, ঘ্যান। এটা আপনি পড়লেন। এরপর আপনি পড়বেন গজ, গজ, গজাগজ।
গজ গজ গজাগজ খচাখচ খচাখচ। আমি আবার পড়ি। গজ গজ গজাগজ খচ খচ খচাখচ। হ্যাঁ? আমরা এটা ১ম ধীর লয়ে পড়ি। গজ গজ গজাগজ খচ খচ খচাখচ। আমরা মধ্যম লয়ে। গজ গজ গজাগজ খচ খচ খচাখচ। আবার দ্রুত লয়। গজ গজ গজাগজ খচ খচ খচাখচ। গজ গজ গজাগজ খচ খচ খচাখচ। এটি আমরা দ্রুত লয়ে পড়ব। এভাবে আমরা ৩ টি লয়ে পড়ব। এরপরে আমরা আসি আবার টুকটাক, টুকটাক, টুক ঠিকঠাক, ঠিকঠাক। এটি আমরা ধীর লয়, মধ্যম লয়, দ্রুত লয়ে পড়ব। টুকটাক, টুকটাক, ঠিকঠাক, ঠিকঠাক। টুকটাক, টুকটাক, ঠিকঠাক, ঠিকঠাক। হ্যাঁ? তারপরে আমরা পড়ব ফরফর ফুরফুর, ফরফর ফুরফুর, ভন ভন, ভন ভন ভুরভুর, ফরফর ফুরফুর, ভন ভন ভুরভুর। এটি মহাপ্রাণধ্বনি। এটি উচ্চারণের সময় আমাদের খেয়াল রাখতে হবে। ফ এবং ভ দুটি মহাপ্রাণধ্বনি। আমরা ফ উচ্চারণের সময় ২ ঠোঁট মিলিয়ে উচ্চারণ করব। ফ এভাবে যদি উচ্চারণ করি তাহলে এফ হবে উচ্চারণ। এফ এর উচ্চারণ এভাবে। কিন্তু এফ এবং বাংলা ফ এর উচ্চারণ পার্থক্য রয়েছে। আপনি ২ ঠোঁট মিলিয়ে ফ এর উচ্চারণ করবেন। ফর, ফর, ফুর, ফুর। ভর, ভন, ভন, ভুর, ভুর। ফর, ফর, ফুর, ফুর। ভন, ভন, ভুর, ভুর। ফন, ফর, ফর, ফুর, ফুর। ভন, ভন, ভুর, ভুর। আপনি এই উচ্চারণগুলি যদি বারবার প্র্যাকটিস করেন, আরো এরকম অনেক আছে, অনেক হাজার, হাজার আছে যেগুলি আমি যদি আপনাদেরকে বলে দেই, আপনারা কয়েক হাজার আছে এরকম। এটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনারা আ বেশ আপনাদের এই উচ্চারণের যে বিষয়টি এটি ঠিক হয়ে যাবে। আরেকটি পড়িয়েছিলাম যেটা বৈশাখ, বৈশাখ, ঘুরপাক, ঘুরপাক। বৈশাখ, বৈশাখ, ঘুরপাক, ঘুরপাক। বৈশাখ, বৈশাখ, ঘুরপাক, ঘুরপাক। বৈশাখ, বৈশাখ, ঘুরপাক, ঘুরপাক। আরেকটি দিয়েছিলাম রাখ ঢাক, রাখ ঢাক, ঘুঘু পাখি এক ঝাঁক। রাখ ঢাক, রাখ ঢাক, ঘুঘু পাখি এক ঝাঁক। রাখ ঢাক, রাখ ঢাক, ঘুঘু পাখি এক ঝাঁক। আপনার যদি তালে দিয়ে যদি একটা জায়গায় তাল দিলেন, আপনি হাতে তাল দিলেন বা পা দিয়ে তাল দিলেন, তাহলে উচ্চারণগুলিতে সহজ হবে। রাখ ঢাক, রাখ ঢাক, ঘুঘু পাখি এক ঝাঁক। 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 এভাবে আমরা ধীর লয়, মধ্যম লয় এবং দ্রুত লয় যদি এই উচ্চারণগুলি কি হবে? জড়তা আমরা তাহলে আ উচ্চারণের এবং পাশাপাশি যদি আমরা এই উচ্চারণগুলি করি এবং যে উচ্চারণগুলি আমি দেখালাম আপনাদেরকে, এটি আপনারা পাশাপাশি প্র্যাকটিস করবেন বাসায়। তাহলে আপনাদের জড়তা কেটে যাবে। হ্যাঁ? এরপরে আমি আরো বলেছিলাম যে আপনি যদি আ জিভের জড়তা কারোর যদি থাকে, সে জিভের আগা দিয়ে লাল, লাল, লালালাল্লা, লাল, লাল, লালালাল্লা, টা, 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 টে, 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 পি, 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 কি, 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 এভাবে যদি করেন তাহলে আপনার জিভের আগা, অনেকের জিভ একটু ভারী থাকে এবং জিভের যে ভারীর যে বিষয়টি এটি সহজ হয়ে যাবে। আপনারা যদি জিভের আগা বের করে এই ব্যায়ামগুলি করেন। লাল, লাল, লালালাল্লা, টা, 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 টে, 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 পি, 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 কি, 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 লা, লা, লালালাল্লা, টে, 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 কি, 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 পি, 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 পি। আমরা কবিতার মাধ্যমে বোঝাতে চেষ্টা করি যে কিভাবে আমরা উচ্চারণগত দিক এবং নির্মাণের দিক, বাচনিক দিক ঠিক করতে পারবো। সেই অনুযায়ী আমি আ প্রতি পর্বেই কবিতা পড়ে থাকি। তো আজকেও সেই ধারাবাহিকতায় আজকে একটি কবিতা আমি আপনাদেরকে নির্মাণ করে দেখাবো। তার আগে আবার একটু আমি মনে করিয়ে দিতে চাই যে আমরা একটি কবিতা যখন নির্মাণ করব,
আমরা যখন একটি কবিতা আবৃত্তি করব, তার আগে আমাদের কি বিষয়গুলোর উপরে খেয়াল রাখতে হবে? আমি আগেও ক্লাসে নিয়েছি এটা। তো আ বলেছি যে একজন শিল্পের প্রকরণ করিয়েছিলাম। আবৃত্তি শিল্পের প্রকরণ কি, কি? সেখানে কি, কি ছিল? উচ্চারণ ছিল, উপলব্ধি ছিল, কণ্ঠস্বর কিভাবে আ কণ্ঠস্বর প্রয়োগ ছিল এবং কাব্যরস বোধ ছিল, অভিব্যক্তি ছিল। তারপরে স্মৃতিশক্তি, বিরতি গ্রহণ, ছন্দ সম্পর্কে ধ্যান, শ্বাস-নিঃশ্বাস নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলি ছিল। তো আমরা যখন কবিতাকে একটি কবিতা আবৃত্তি করার চিন্তাভাবনা করব, তখন আমাদেরকে ওই ক্লাসটি আগে মনে করে নিতে হবে যে শিল্পের প্রকরণের যে ক্লাসটি করেছিলাম, ওই ক্লাসটির বিষয় মাথায় রেখে তখন আমাদেরকে শিল্পের প্রকরণের দিকে এগোতে হবে। তো আমরা আ যে আজকের এই আ অনুষ্ঠানটি আমাদের সহজ সার্বিক সহযোগিতায় রয়েছে শাপলা সিটি লিমিটেড। ধন্যবাদ শাপলা সিটি লিমিটেডকে। যারা আপনারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা এবার আ পরিচিত একটি শিশু-কিশোরদের উপযোগী একটি আবৃত্তিতে ফিরে যাই। সেটি হলো আমাদের আ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা 'খুকি ও কাঠবিড়ালি'। আমরা এর আগে কাজী নজরুল ইসলামের 'লিচু চোর' করিয়েছিলাম। 'খুকি ও কাঠবিড়ালি'টি সমাপ্ত করানো হয়নি। হ্যাঁ? 'খুকি ও কাঠবিড়ালি' কাজী নজরুল ইসলামের আ শিশু কিশোরদের জন্য অনেক, অনেক লেখা রয়েছে। তার মধ্যে 'খুকি ও কাঠবিড়ালি', 'লিচু চোর' এগুলি বিখ্যাত কবিতা। 'ঝিঙে ফুল', হ্যাঁ? 'নাদু খাদু' এগুলি খুব বিখ্যাত, বিখ্যাত কিছু কবিতা রয়েছে। আ তারপরে রয়েছে বেশ উনার বিখ্যাত, বিখ্যাত বেশ কিছু কাজী নজরুল ইসলামের কবিতা রয়েছে। 'খুকি কাঠবিড়ালি', 'প্রভাতী', 'ঝিঙে ফুল', 'চলবো আমি হালকা চালে', 'আমি হব সকাল বেলার পাখি', তারপরে আছে 'খাদু দাদু', 'সংকল্প', 'খোকার বুদ্ধি', তারপরে আ আছে 'শিশু জাদুকর'। এগুলি হলো শিশুতোষ, কিশোর এবং শিশুদের জন্য লিখেছেন। তো আমি 'খুকি ও কাঠবিড়ালি' কবিতাটি আজকে নির্মাণ করে দেখাই যে কিভাবে এটি আমরা নির্মাণ করব। 'খুকি ও কাঠবিড়ালি' লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একটি কবিতা যখন আমরা আবৃত্তি করব, তার আগে আমাদেরকে একটু জেনে নেওয়া ভালো যে কবিতার মধ্যে কবি যে কবিতাটি লিখেছেন, এখানে এই কবিতাটির মধ্যে কি, কি আছে? কয়জন আছে? কি বিষয়বস্তু কি, কি নিয়ে কবি লিখেছেন? এখানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, অবজেক্ট সবকিছু আমাদের এখানে জেনে নিতে হবে যে এই কবিতার মধ্যে। যেমন এখানে আছে কি কবিতার নাম 'খুকি ও কাঠবিড়ালি'। তার মানে খুকি মানে একটি মেয়ে। মেয়েটিকে আমরা ধরে নিতে পারি সে অ্যা খুকি বলতে আমরা সাধারণত ছোট বাচ্চাদেরকে বুঝি। বাচ্চা বলতে একেবারে শিশু না, যে কথা বলতে পারে। হুম? আর কাঠবিড়ালি একটি একটি বিড়াল ঠিক না। কাঠবিড়ালি হলো অনেকে দেখে থাকবে তোমরা। আ গাছে থাকে এবং লেজ থাকে বড়। আ একটি উম অনেকেই হয়তো দেখে থাকবে কাঠবিড়ালি। তো সেই কাঠবিড়ালির সঙ্গে খুকি কথা বলছে। হ্যাঁ? খাট কাঠবিড়ালি এবং খুকি কথা বলছে। কাঠবিড়ালিকে উদ্দেশ্য করে খুকি কথা বলছে। এটি মূলত এই কবিতা। আমি পড়ছি 'খুকি ও কাঠবিড়ালি'। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও। ডাইনি তুমি মোটকা পেটু, খাওয়া কাপাও যেথায় যেটু। বাতাবি লেবু সকলগুলো
একলা খেলে ডুবিয়ে নিল। তবে যে ভারী ল্যাজ উঠিয়ে তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে উঠুস-পাঠুস যাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার, যাও। তাহলে এখানে কি হচ্ছে? খুকি কি করছে? কাঠবিড়ালিটা কি খাচ্ছে? পেয়ারা খাচ্ছে। কাঠবিড়ালি পেয়ারা খেতে খুব পছন্দ করে। তো কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে। এখন খুকি জিজ্ঞেস করছে, খুকি প্রশ্ন করছে যে, "তুমি তো কাঠবিড়ালি, তুমি তো পেয়ারা খাও। তুমি সাথে, সাথে কি তুমি দুধ ভাত খাও, গুড়মুড়ি এসব খাও, বাতাবি লেবুও খাও, লাউও খাও, বেড়াল বাচ্চা খাও, কুকুরছানা খাও?" এগুলি খুকি প্রশ্ন করছে। কাকে প্রশ্ন করছে? কাঠবিড়ালিকে। আমি আবার পড়ছি দেখো। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুরছানা তাও? ডাইনি তুমি, হোক্কা পেটু, খাও একা পাও, যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নিল। তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস-পাটুস যাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও। আড়ি মানে কি? কাটটি নেয়া। আমরা ছোটবেলায় যখন খেলতাম বলতাম না, তোমার সঙ্গে রাগ করেছি আড়ি। এই আঙ্গুল দিয়ে আমরা আড়ি নিতাম, এই আঙ্গুল দিয়ে ভাব নিতাম। সেরকম আড়ি। আড়ি মানে রাগ করা। কাঠবিড়ালি বাদরিমুখী, মারবো ছুঁড়ে কিল। দেখবি তবে, রাঙাদোকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুই হোঁচা, তাই তো তোর নাকটি মোচা। হুতমুখী, হুতমুচোখী গাপুস-গুপুস, একলাই খাও হাপুস-হুপুস, পেটে তোমার পিলে হবে, কুড়ি-কুষ্টি মুখে। হে ভগবান! একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস! খেও না, মস্ত পানা ওই সে পাকাটাও। আমিও খুব পেয়ারা খাই যে, একটা আমায় দাও। ১ম এ কি করছে সে? সে ১ম এ কাঠবিড়ালিকে বলছে যে, "তুমি এটা খাও, ওটা খাও। এটা তুমি পচা, তুমি এত কিছু খাও।" পরে সে কি করছে? ভয় দেখাচ্ছে কাঠবিড়ালিকে। হ্যাঁ? যে অ্যাম তুমি এইসব এত পেয়ারা খেও না। হ্যাঁ? তোমাকে কিন্তু আমি রাঙাদাকে ডাকবো। সে তোমাকে এসে মার দিবে। তুমি এত পেয়ারা খেলে। হ্যাঁ? তারপর বলছে যে, "তুমি যে একা, একা পেয়ারা খাচ্ছ, পেটে তোমার পিলে হবে।" পিলে এক ধরনের অসুখ। পুরুকুষ্ঠীয় অসুখ এক ধরনের। যে তুমি অ্যা এই যে একা, একা খাচ্ছ পেয়ারা, তোমার অসুখ হবে। পিলে হবে, কুরুকুষ্টি হবে। তারপর বলছে, "হে ভগবান!" মানে তখন ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে, "হে ভগবান একটা পোকা ওর যাস পেটে ওর ঢুকে।" তার মানে আ শেষে ১ম এ কি করল? সে কাঠবিড়ালিকে বকা দিল। জিজ্ঞেস করল, "তুমি এটা ওটা খাও?" তারপর বলল যে, "তুমি পেটুক, তুমি এসব খাও।" তারপর বলল যে, "তুমি একা, একা খেও না। আমি রাঙাদাকে ডাকবো, তোমাকে ঢিল মেরে দিবে।" তারপর বলল, "তোমার অসুখ হবে তুমি এইসব খেলে। হ্যাঁ? তারপর বলল, "তোমার পেটে একটা পোকা ঢুকে যাবে।" তারপরে সে কি করছে? এবার সে কাঠবিড়ালিকে লোভ দেখাচ্ছে। "কাঠবিড়ালি, তুমি আমার চর্দি হবে, বৌদি হবে, হুম? রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না।" এই রাম! তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। এখন কি করছে? এখন সে কাঠবিড়ালিকে লোভ দেখাচ্ছে যে, "তুমি আমার দিদি হও, তুমি আমার বৌদি হও, তুমি আমার রাঙা দিদি হও। তবুও আমাকে একটা পেয়ারা দাও।" তারপরে বলছে যে, "ওমা তুমি ন্যাংটা, তাহলে এখন ওর জামা আছে।" তাই বলছে যে, "তুমি আমার নতুন জামা নিবা?" বলছে, "এ রাম! তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নিবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে। বাতাবি লেবুও ছাড়তে হবে।
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও। এবার গেছে রাগ হয়ে। এবার সে খুব রাগ করেছে। কাঠবিড়ালি তার কোনো কথাই শোনেনি। কাঠবিড়ালি তুমি মরো, তুমি কচু খাও। অনেক সুন্দর না কবিতাটি? অনেক সুন্দর, অনেক মজার। এটি যারা তোমরা শিশু-কিশোর আছো, তোমরা এই কবিতাটি নির্মাণ করতে পারো এবং তোমরা যেকোনো জায়গায়, যেকোনো দিবসে এই কবিতাটি তোমরা আবৃত্তিও করতে পারো। আমি অর্থসহ তোমাদেরকে এবং কবিতাটির যে থিম, এটি আমি তোমাদেরকে বললাম। এখন আমি তোমাদেরকে কি করছি? কবিতাটি আবার আরেকবার আবৃত্তি করে শোনাচ্ছি। শুরু থেকে আবার দেখো। তাহলে কি করছে খুকি? এই কবিতায় কি করছে? খুকি কাঠবিড়ালির সঙ্গে কথা বলছে এবং কবিতার ১ম দিকে সে কাঠবিড়ালিকে বলছে যে, "তুমি এগুলি খাও, তুমি একটা পেটুক।" হ্যাঁ? তারপরে সে কি করছে? কাঠবিড়ালিকে বলছে যে, ভয় দেখাচ্ছে যে, "তুমি একা পেয়ারা খেও না। তোমাকে আম কিল ছুঁড়ে মারবো এবং রাঙা দাদাকে ডাকবো, সেও এসে তোমাকে মারবে।" এই তারপরে সে বলছে কাঠবিড়ালিকে বলছে কি, "তুমি একা খেও না। এত পেয়ারা খেলে তোমার অসুখ হবে। হ্যাঁ? তোমার মুখে অসুখ হবে, তোমার পেটে অসুখ হবে।" তারপরে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, "ভগবান পেয়ারার ভিতরে পোকা থাকে জানো? সেই পোকা যেন কাঠবিড়ালির পেটে ঢুকে যায়।" তারপরে সব যখন ফেল হলো তখনও কাঠবিড়ালি তাকে পেয়ারা দিচ্ছে না। তখন সে বলছে যে লোভ দেখাচ্ছে তখন তাকে, "তুমি আমার দিদি হও, তুমি আমার বৌদি হও, তুমি আমার জামা নাও, তবুও আমাকে পেয়ারা দাও।" যখন কাঠবিড়ালি কোনো কিছুই করল না, কাঠবিড়ালি দৌড়ে পালালো, তখন সে কাঠবিড়ালিকে অভিশাপ দিল, বকা দিল যে, "তুমি মরো, তুমি কচু খাও।" তাহলে আমরা কবিতায় কবি কি বলেছে, খুকি কি আঙ্গিকে কথা বলছে কাঠবিড়ালির সঙ্গে, সেটিই তো মূলত কবিতাটি। আমরা কবিতাটি শুরু থেকে আরেকবার পড়ছি। শুনে নাও তোমরা। খুকি ও কাঠবিড়ালি। কে লিখেছেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও। এখানে দেখো, এখানে কিন্তু গুড়মুড়ি না, র। গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ। এখানে কিন্তু অনেকগুলি প্রশ্নবোধক আছে। আমি জ্যোতিচিহ্নের ব্যবহার পড়িয়েছিলাম ক্লাসে, এর আগে ক্লাসে, যে জ্যোতি চিহ্নের যে কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, প্রশ্ন। এখানে অনেকগুলি প্রশ্ন আছে। গুড়মুড়ি খাও, প্রশ্ন। দুধ ভাত খাও। এখন আমি যদি এভাবে পড়ি, কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু খাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা খাও, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ? হুম? এখানে প্রশ্নের জায়গায়, যেহেতু প্রশ্ন আছে, প্রশ্নের জায়গায় প্রশ্ন করতে হবে। প্রশ্ন অনুযায়ী লাইন পড়তে হবে। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও? ডাইনি তুমি, হত্যা পেটুক, খাওয়া কাপড় যেথায় যেটুক, বাতাবি লেবুর সকলগুলো একলা খেলে ডুবিয়ে দিল। তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে ফুটুস পাটুস যাও, ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠবিড়ালি বাঁদরি মুখে, মারবো ছুঁড়ে কি, দেখবি তবে রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে, যা তুইও যা, তাই তো তোর নাকটি বোচা, হুতমুখী, হুতমচোখী, গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবিড়ালি,
তুমি আমার সর্দি হবে, বৌদি হবে, হুম, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম! তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা তবে। বাতাবি নেবো ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট। ওমা! দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। এটি তোমরা যারা আবৃত্তি করতে চাও, তোমরা এই ভিডিওটি বারবার দেখে তোমরা এটি আ আবৃত্তি করতে পারো। আর কি করতে হবে তোমাকে আবৃত্তি করার আগে যেটি সাধারণত দেখে, দেখে যেটি পড়া হয়, ওটিকে পাঠ বলে। যখন আমরা আবৃত্তি করব, আমরা যখন সিদ্ধান্ত নিব যে আমরা এই কবিতাটি আবৃত্তি করব, সেক্ষেত্রে আমরা করব কি কবিতাটি আগে মুখস্থ করে নিব। হ্যাঁ? মুখস্থ করলে তাহলে হয় কি, আ মুখস্থ করলে ভাব, আ আবেগ, রস যেখানে যেটা প্রয়োজন ঠিকমতো দেয়া যায়। আর যদি আমি দেখে, দেখে পড়ি তখন হয় কি আমার চোখ এরকম নিচে বইয়ের দিকে বারবার যাবে। তখন বা শিট বা বই এগুলির দিকে যখন বারবার আমার দৃষ্টি যাবে, তখন আমার আবেগ, অনুভূতি তখন ঠিকভাবে প্রকাশ হবে না। ওইজন্যই বলা যে আবৃত্তি সাধারণত যখন আমরা আবৃত্তি করব, আমরা পরিকল্পনা করব যে হ্যাঁ, আমি এই কবিতাটি আবৃত্তি করব। তখন আমাকে কি করতে হবে? কবিতাটি মুখস্থ করে নিতে হবে। তাহলে হবে কি? মুখস্থ না করলে যে আবৃত্তি হবে না তা কিন্তু না। কিন্তু ভালো হবে। মুখস্থ করে নিলে সেই ক্ষেত্রে কবিতাটি শতভাগ সুন্দর হবে এবং ভালোভাবে সেটি প্রকাশ করবে। তাহলে আমরা আজকে ব্যাকরণ করলাম, সাথে আমরা একটি কবিতা শিখলাম। আমরা আ মুখের জড়তা দূর করার জন্য আ কিছু আ বিষয় আমরা দিলাম। উম আমরা আ স্বরের ধারা পড়লাম। আমরা কি পড়লাম? স্বরের ধারা কাকে বলে, কি, কি এটি পড়লাম। আমরা স্বর স্থাপন ও স্বরারম্ভ পড়লাম। আমরা মেজাজ অনুযায়ী স্বর নির্বাচন করলাম। আমরা স্বরের অনুরণন পড়লাম। তারপরে পড়লাম আমরা আ স্বরের স্কেল পড়লাম। স্কেল অনুযায়ী যে স্বর ৩ টি ভাগে যে ভাগ এটি পড়লাম। শ্রুতি কাকে বলে এটা পড়লাম আমরা। স্বরভঙ্গি পড়েছি। আমরা গতি যে বিষয়টি এটি পড়েছি। আমরা আর আর একটি কবিতা পড়েছি। তো আজকের ক্লাসে আর ব্যাকরণ আর দিলাম না। যেহেতু আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এ কারণে আজকে আর ব্যাকরণের দিকে গেলাম না। আপনারা যারা এই অনুষ্ঠানটি আ দেখছেন নিয়মিত, অনেকেই দেখছেন। আ আমি এর আগে অনেকে প্রশ্ন করেছেন কেউ, কেউ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুষ্ঠান সম্পর্কে, আপনারা আ আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর আপনারা বাংলা ভাষাভাষী আ মানুষ যারা যেখানে পৃথিবীর যেকোনো যে প্রান্তে আছেন না কেন, আ আপনারা আশা করছি আপনার সন্তানটিকে শুদ্ধ আ মাতৃভাষা সঠিক শিক্ষাটি তাদের ভেতরে বীজ বপন করে দিবেন। অ্যা এতে হবে কি রুট শেকড়ের কাছে তারা কখনো না কখনো আ আ আসবে এবং তারা উম ভালোবাসবে তার মাতৃভাষাকে। পৃথিবীর প্রত্যেকটি দেশেরই একটি প্রত্যেকটি জাতিরই একটি মাতৃভাষা রয়েছে এবং নিজের ভাষার প্রতি আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটি থাকবে। বা যে যেখানে কাজ করছেন, তাকে যদি সে ভাষা সে দেশের ভাষা শিখতেও হয়তো নিজস্ব যে ভাষা সেটি আ সুন্দর করে বলা বা সুন্দর সেটি আ সেই ভাষায় নিজের ভাষায় সুন্দর করে কথা বলতে পারা, এটি একটি অনেক তৃপ্তির একটি জায়গা। আ এবং আপনি আপনার সন্তানকে ঘরে বসে আশা রাখি যে সেই শিক্ষাটি দিবেন এবং আপনারা এই ক্লাসে সাহায্য নিবেন। তো উম আগামী ক্লাসে আবার দেখা হবে। আ আজকের মতো আমি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সাকিয়া খন্দকার রেখা। ধন্যবাদ টিভি 19 কে।